প্রতিযোগিতার আজকের আয়োজনে। আমাদের সংসদীয় ধারার এই বিতর্ক প্রতিযোগিতার আজকের বিষয় নির্ধারিত হয়েছে, এই সংসদ মনে করে যে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বই বিমুখ করেছে। সরকারি দল হিসাবে এই ছায়া পার্লামেন্টে বক্তব্য প্রদান করবে ঢাকা কমার্স কলেজ ঢাকা এবং বিরোধী দল হিসাবে বক্তব্য প্রদান করবে হলি ক্রস কলেজ ঢাকা। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নেই সরকারি দল এবং বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ঢাকা কমার্স কলেজের বক্তারা হলো মোহাম্মদ মাহমুদুল হাসান, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা; মোহাম্মদ মোহাইমিন শিমুল ইসলাম, মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী; এবং সংসদ সদস্য হিসেবে রয়েছেন শাহনেওয়াজ কবির। বিরোধী দল হলি ক্রস কলেজের বক্তারা হলো বিরোধীদলীয় নেতা ইফফাত আঞ্জুম আনিকা, বিরোধীদলীয় উপনেতা আরজাতুল বাশার এবং সংসদ সদস্য হিসেবে বক্তব্য প্রদান করবেন এস.এম. সাভিয়া জামান। দর্শক মণ্ডলী, আমাদের আজকের আয়োজনে যে সম্মানিত তিনজন বিচারক আমাদের সাথে উপস্থিত রয়েছেন তারা হচ্ছেন ডক্টর এস.এম. মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক সিনিয়র প্রজেক্ট এক্সপার্ট, সিডিএমপি, ইউএনডিপি; ডক্টর মাহফুজুল হক, অধ্যাপক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; বন্দনা রায় চৌধুরী, সহকারী অধ্যাপক, ঢাকা মহানগর মহিলা কলেজ। সম্মানিত বিচারক মণ্ডলী, যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ বাচনভঙ্গি 5, তথ্য ও তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং যুক্তি প্রয়োগ ও পয়েন্ট মোকাবেলায় 5। বিতর্ক অনুষ্ঠানটিতে পর্যবেক্ষক হিসাবে আজকে আমাদের সাথে নবম জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসাবে যিনি নির্বাচিত হয়েছিলেন জনাব জুনায়েদ আহমেদ পলক উপস্থিত রয়েছেন। আমরা আমাদের আয়োজনের শেষে তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে তার বক্তব্য শুনব। আসুন দর্শক মণ্ডলী, আমরা শুরু করি আমাদের আজকের বিএসবি ক্যামব্রিয়ান ইউথ পার্লামেন্ট। আমি সর্বপ্রথমে আহ্বান করছি, ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বই বিমুখ করেছে এ বিষয়ের উপর মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মাহমুদুল হাসানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজ আমি এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বই বিমুখ করেছে। শুরুতেই আমি প্রস্তাবটির গুরুত্বপূর্ণ অংশগুলোর সংজ্ঞান করে যাচ্ছি। ফেসবুক সংস্কৃতি। ফেসবুক হলো সামাজিক সম্পর্ক স্থাপনের একটি নেটওয়ার্ক। 2004 সালের 4 ফেব্রুয়ারি এটি আত্মপ্রকাশ করে। আজ আমরা ফেসবুককে এখানে একটি রূপক হিসেবে চিহ্নিত করে যাচ্ছি। তাই ফেসবুক সংস্কৃতি বলতে আমরা বুঝাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে সকল প্রকার সামাজিক সম্পর্ক স্থাপনকারী নেটওয়ার্ক ব্যবহারের প্রতি আসক্তিকে। বাংলাদেশে যা সূত্রপাত হয়েছিল 1998 সালের প্রথম দিকে, যখন কিনা সামাজিক সম্পর্ক স্থাপনের প্রথম হাতিয়ার ইয়াহু মেসেঞ্জারের মাধ্যমে এর আবির্ভাব ঘটেছিল। পরবর্তীতে যার বিস্তৃতি ঘটে হাই5, উইন্ডোজ লাইভ এবং ট্যাগের মাধ্যমে ইত্যাদি প্রভৃতির মাধ্যমে। তরুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য মতে তরুণদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 15 থেকে 26 বছর। আর তার পরিপ্রেক্ষিতে তরুণ বলতে আমরা 15 থেকে 26 বছর বয়স্ক সকল যুবক যুবতীদের বুঝাচ্ছি যারা ফেসবুক সংস্কৃতি চর্চা করে থাকে। বই। মলাটে আবৃত, বাধাই করা কোনো প্রকাশনা থেকে প্রকাশিত কোনো লেখকের লেখা জীবনমুখী কালজয়ী উপন্যাস, ইতিহাস, বিভিন্ন জাতীয় নেতার জীবনী, বাংলার প্রাচীন উপকথা, জ্ঞান বিজ্ঞান প্রভৃতিকে আমরা বই হিসেবে বুঝাচ্ছি। বিমুখ। কোনো বিষয় বা বস্তুর প্রতি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের যদি অনীহা বা অনাগ্রহ থাকে, তবে ওই বিষয় বা বস্তুর প্রতি ওই ব্যক্তি ব্যক্তিবর্গকে আমরা বিমুখ বলে ধরে নিতে পারি। অর্থাৎ আমাদের তরুণদের বই বিমুখ বলতে আমরা বোঝাচ্ছি তরুণরা বই পড়তে তাদের অনীহা প্রকাশ করছে বা অনীহা দেখাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কখনোই বলছি না যে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বই বিমুখ করেছে অথবা আমাদের তরুণদের বই বিমুখ করার প্রতি ফেসবুক সংস্কৃতি একমাত্র কারণ বা একমাত্র প্রভাবক হিসেবে কাজ করছে। তবে আমরা যুক্তি, তথ্য ইত্যাদির উপস্থাপনের মাধ্যমে এই সংসদে প্রমাণ করে যাব যে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বই বিমুখ করেছে। আর বিরোধী দল যদি আমাদের প্রস্তাবের অসারতা প্রমাণ করতে চান, তাহলে তাদেরকে অবশ্যই ফেসবুক আমাদের তরুণদেরকে বই বিমুখ করেনি এটি প্রমাণ করে যেতে হবে। মাননীয় স্পিকার, সংস্কৃতি একদিনে সৃষ্টি হয় না। মাননীয় স্পিকার, সংস্কৃতি একদিনে বিনাশ করাও সম্ভব নয়। আর আমাদের দেশে যে বই পড়া সংস্কৃতি স্বাধীনতা পরবর্তী যুগে সৃষ্টি হয়েছিল, অর্থাৎ আমাদের তরুণরা যখন তাদের অবসরের সময় কাটাতো বইয়ের সাথে, যখন তাদের বিনোদন খুঁজে নিত বইয়ের মাধ্যমে, যখন তাদের জ্ঞান বিজ্ঞান চর্চা করতো বইয়ের মাধ্যমে, তখন তাদের মনে ছিল খালি বইয়ের কথাই, তারা তাদের বইকেই সঙ্গী করে রাখতো। কিন্তু 90-এর দশকে যখন আমাদের দেশে মুক্তবাজার অর্থনীতির প্রবেশ ঘটে এবং মুক্তবাজার অর্থনীতি আমাদের সমাজ জীবনের প্রবেশ ঘটিয়ে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ সুযোগ সৃষ্টি করে দেয়, তখনই আমাদের সমাজ বইবিমুখ হতে শুরু করে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মাননীয় সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিলের উপর আলোচনা করার জন্য মাননীয় বিরোধী দলীয় নেতা ইফফাত আঞ্জুম আনিকাকে আহ্বান করছি তার বক্তব্য প্রদান করার।
ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকে এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা হচ্ছে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বই বিমুখ করেছে। আমি এবং আমার দল তীব্রভাবে প্রস্তাবটির বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে আজকের প্রস্তাবটিকে বিশ্লেষণ করে যে সংজ্ঞা প্রদান করে গেলেন ফেসবুকের, আমরা আজকে বিরোধী দল হিসেবে সেই সংজ্ঞাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। লক্ষ্য করুন মাননীয় প্রধানমন্ত্রী, ভারত বলতে কি আমরা কখনো ইউরোপ আমেরিকাকে বোঝাবো? আপনারা এখন বলছেন যে ফেসবুককে আপনার রূপক হিসেবে দেখে ইন্টারনেটের মাধ্যমে যেসব সামাজিক যোগাযোগের ওয়েবসাইট আছে সবকিছুকে বোঝাচ্ছেন, কিন্তু এটা কখনোই হতে পারে না। কারণ ভারত বলতে আমরা কখনোই ইউরোপ আমেরিকাকে বোঝাবো না। ঠিক সেরকম ফেসবুক সংস্কৃতি বলতে আমরা কখনোই ইন্টারনেটের তার বেয়ে আসা সব ধরনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে বোঝাতে পারি না। আমরা আজকে ফেসবুক সংস্কৃতি বলতে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠা সংস্কৃতিকেই বুঝি। মাননীয় স্পিকার, বর্তমানে ফেসবুকের বাংলাদেশ নেটওয়ার্কের সদস্য সংখ্যা 1,32,042 জন এবং প্রতিনিয়ত এই সংখ্যা বেড়ে চলেছে। অর্থাৎ ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। দেখুন, আমরা কিন্তু সেটা অস্বীকার করছি না। আমরা যেটা অস্বীকার করছি সেটা হলো ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠার ফলে আমাদের তরুণরা বইবিমুখ হয়ে পড়ছে। আমাদের তরুণরা যে কখনোই বইবিমুখ হয়ে পড়েনি তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এবছরের 21শে বইমেলা। মাননীয় স্পিকার, একটু মনে করে দেখুন এবছর 21শে বইমেলায় কি বিপুল পরিমাণ পাঠক ক্রেতা সমাগম হয়েছিল। এই বিপুল পরিমাণ পাঠক ক্রেতার অধিকাংশই যে ছিল আমাদের তরুণ সেটা বলাই বাহুল্য। মাননীয় স্পিকার, এবছর 21শে বইমেলায় বই বিক্রি হয়েছে 18 কোটি টাকার, যেখানে 2006 সালে বই বিক্রি হয়েছিল 6.5 কোটি টাকার। অর্থাৎ ফেসবুক আমাদের দেশে প্রবেশের 3 বছরের মধ্যে আমাদের দেশে 21শে বইমেলায় বইয়ের বিক্রি বেড়েছে প্রায় 3 গুণ। তারপরেও আপনারা বলতে চান ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদেরকে বই বিমুখ করেছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, এবছর বইমেলায় শুধু যে তরুণ পাঠক ক্রেতার অধিক সমাগম দেখা গেছে তাই না, এবছর বইমেলায় তরুণ লেখকদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের তরুণরা এখন যে শুধু অধিকারে বই পড়ছে তাই না, তারা এখন অধিক বই লেখার প্রতিও আগ্রহী হচ্ছে। তারপরেও আপনারা আমাদের তরুণদেরকে বই বিমুখ অপবাদ দিতে চান। বর্তমানে বইয়ের প্রকাশনার ক্ষেত্রে আমাদের দেশে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নতুন প্রকাশনী সংস্থার আবির্ভাব। লক্ষ্য করুন প্রতিপক্ষ, প্রকাশকরা কিন্তু সমাজ সেবা করার জন্য প্রকাশনী সংস্থা খোলেন না, তারা প্রকাশনী সংস্থা খোলেন ব্যবসা করার জন্য। তারা দেখছেন যে আজকে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমাদের তরুণরা অধিক হারে বইমুখী হয়ে উঠছে। এ কারণে কিন্তু তারা নতুন প্রকাশনী সংস্থা খুলতে উৎসাহী হয়েছেন। উদাহরণস্বরূপ আমরা বর্ষা দুপুর প্রকাশনী, বিভাস প্রকাশনী, বিজয় প্রকাশনী এবং প্রথমা প্রকাশনীর কথা বলতে পারি। আমাদের তরুণরা অধিক বইমুখী হচ্ছে বলেই কিন্তু এসব নতুন প্রকাশনী সংস্থার আবির্ভাব ঘটেছে। আমাদের তরুণরা যে এখন আরো অধিক বইমুখী হচ্ছে তার আরেকটি প্রমাণ হচ্ছে এখন বাংলাদেশের জেলায় জেলায় সারা বছর ব্যাপী বইমেলার আয়োজন করা হচ্ছে। কিছুদিন আগে ঢাকার কাটাবনে অনুষ্ঠিত হয়ে গেল 1 মাস ব্যাপী বর্ষার বইমেলা এবং এই মুহূর্তে ঢাকার কেন্দ্রীয় লাইব্রেরিতে চলছে 10 দিন ব্যাপী ঐতিহ্য বইমেলা। তারপরে আপনারা বলতে চান যে আমাদের তরুণরা আজকে বই বিমুখ হয়ে পড়েছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আজকে আমাদের তরুণরা যে মোটেও বই বিমুখ হয়ে পড়েনি তার আরেকটি প্রমাণ হচ্ছে এখন বইমেলা পরিণত হয়েছে উৎসবে। বর্ষা উপলক্ষে এমনকি জনপ্রিয় লেখকের জন্মদিন উপলক্ষেও এখন বইমেলার আয়োজন করা হচ্ছে। বইয়ের বিরোধী দল নেতার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বই কেনায় কি বইয়ের পড়া এবং বইয়ের আসল মর্মটুকু নিজের মধ্যে উপলব্ধি করা? আপনি কি বলতে চাইছেন যে বইয়ের অন্যান্য ব্যবহার রয়েছে পড়া ছাড়া, মানে বই পড়া ছাড়া অন্য কোনো ভাবে ব্যবহার করা যায়, মানে মাথার নিচে দিয়ে বালিশ হিসেবে ব্যবহার করা যায় বা বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে চুলা জ্বালানো যায়, এরকম কিছু কি আপনি বলতে চাইছেন? আশা করি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, এখন আর বইয়ের বাজার আজিজ সুপারমার্কেট, নীলক্ষেত বা বাংলা বাজারের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন রাস্তার মোড়ে মোড়ে বইয়ের বিক্রয় কেন্দ্র গড়ে উঠছে, শপিং সেন্টারগুলোতে পর্যন্ত এখন বইয়ের বিক্রয় কেন্দ্র খোলা হচ্ছে। এছাড়াও লক্ষ্য করুন প্রতিপক্ষ, আমাদের বইমুখী তরুণদেরকে নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র এখন বই পড়া কার্যক্রম পরিচালনা করছে, যার সদস্য সংখ্যা সারা দেশে 20,000-এরও অধিক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাননীয় স্পিকার, যে ফেসবুককে আমাদের সরকারি দল আমাদের তরুণদেরকে বই বিমুখ করার পেছনে দায়ী করলেন, সেই ফেসবুকেই আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি ফ্যান গ্রুপ রয়েছে, অর্থাৎ আমাদের ফেসবুক ব্যবহারকারী বইমুখী তরুণরা। আপনাকে বক্তব্য শেষ করতে হচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাননীয় বিরোধী দলীয় নেতাকে। আমি অতিরিক্ত 10 সেকেন্ড সময় প্রার্থনা করছি। আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া যাচ্ছে না, আপনি আপনার বক্তব্য শেষ করুন 5 সেকেন্ডের মধ্যে। সুতরাং আশা করছি আমাদের সরকারি দলের নতুন কিছুকে গ্রহণ করবার মানসিকতা গড়ে উঠবে এবং তারা আজকের এই প্রস্তাবটি বাদ দিবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এবারে আমরা আলোচনা শুনবো মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ মোহাইমিনুল ইসলামের কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে এই সংসদে আমাকে ফ্লো প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বই বিমুখ করেছে। মাননীয় স্পিকার, প্রথমে আজকে এই সংসদে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা যে ধূম্রজালের সৃষ্টি করেছেন সেটি একটু খোলাসা করে নিতে চাই। মাননীয় স্পিকার, প্রথমেই লক্ষণীয় আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদে ফেসবুক সংস্কৃতি এই শব্দটি যুক্ত করে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। অর্থাৎ যদি আমরা প্রস্তাব উত্থাপন করতাম ফেসবুক আমাদের তরুণদের বই বিমুখ করেছে তাহলে আমরা শুধু ফেসবুক নিয়ে আলোচনা করতাম, কিন্তু মাননীয় স্পিকার আজকে এখানে বলা হয়েছে
ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বহির্মুখ হচ্ছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে এই সংসদে এটা প্রমাণিত হয় যে ফেসবুক সংস্কৃতি বলতে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ব্যাখ্যাকৃত সংজ্ঞা যে সামাজিক যোগাযোগের আরো অন্যান্য নেটওয়ার্কগুলো, সেগুলো নিয়ে আমাদের এই সংসদে আজকে আলোচনা হবে। মাননীয় স্পিকার, আরেকটু ব্যাখ্যা দিতে চাই। আজকে যদি বলা হয় ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি, তাহলে কিন্তু শুধুমাত্র ভারতকে বোঝানো হবে না। আজকে ভারতীয় উপমহাদেশ সংস্কৃতি বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি দেশকে নিয়েও ভারতীয় উপমহাদেশ বলা হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মাননীয় স্পিকার বোঝা যায় ফেসবুক সংস্কৃতি বলতে শুধুমাত্র ফেসবুক নিয়ে আমরা আলোচনা করতে পারি না। মাননীয় স্পিকার, আশা যায় কিছু জি, পয়েন্ট অফ ইনফরমেশন। ফেসবুক ছাড়া অন্য কোন ভাবে ফেসবুক সংস্কৃতি গড়ে উঠতে পারে? বিরোধী দল নেতা মাননীয় প্রধানমন্ত্রী বলেই গিয়েছেন যে ফেসবুক সংস্কৃতি বলতে আমরা সামাজিক যোগাযোগের যে অন্যান্য নেটওয়ার্কগুলো রয়েছে, যেমন টটওয়াই ইত্যাদি যেসব নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ ফেসবুক সংস্কৃতির ভিতরে শুধুমাত্র ফেসবুক নিয়ে আজকে আমাদের এই আলোচনা বা প্রস্তাব নয়। মাননীয় স্পিকার, যেটি বলছিলাম আমাদের তথ্যের দিকে, যদি আমরা www.bangladeshscienceandtechnology.com এর .gov.bd ওয়েবসাইট দিকে তাকাই, তাহলে দেখতে পাবো 2003 সালে বাংলাদেশের তুলন প্রশ্ন উত্থাপন করুন। যদি ফেসবুক সংস্কৃতি বলতে সামাজিক নেটওয়ার্কিং এর সাথে যুক্ত সবকিছুকে বোঝানো হয়, তাহলে এটাকে শুধু ফেসবুক সংস্কৃতি বলা হচ্ছে কেন? সামাজিক নেটওয়ার্ক সংস্কৃতি কেন বলা হচ্ছে না? মাননীয় স্পিকার, আমি ওনার এই প্রশ্নের উত্তরটি আমার বক্তব্যের মাঝে দিয়ে যাবো, আমার এই তথ্যগুলো শেষ করে। মাননীয় স্পিকার, যা বলছিলাম যে 2003 সালে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল 1.5 লক্ষ। 2004 থেকে 5 সালে তা বেড়ে দাঁড়ায় 2,45,000-এ, যা বৃদ্ধি হয় 62%, এবং 2008-09 সর্বশেষ 2008-09 তথ্য অনুযায়ী তা বেড়ে দাঁড়ায় 5 লক্ষে। মাননীয় স্পিকার, উক্ত ওয়েবসাইটটি বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর নাজমুল হাসান কর্তৃক গবেষণায় দেখানো হয়েছে বর্তমানে বাংলাদেশের ইন্টারনেটের সুবিধা গ্রহণকারী হচ্ছে 5 লক্ষ, এবং এর মধ্যে 50%, অর্থাৎ এই 5 লক্ষের 2.5 লক্ষ জনগোষ্ঠী হচ্ছে তরুণ। অর্থাৎ আজকে আমাদের সংজ্ঞা অনুযায়ী যে সকল তরুণরা হচ্ছে WHO সংজ্ঞা অনুযায়ী 15 থেকে 26 বছরের মধ্যে, এই তরুণ হচ্ছে অর্ধেক। অর্থাৎ এই 5 লক্ষের অর্ধেক হচ্ছে 2.5 লক্ষ, এবং এই 2.5 লক্ষের 85%, অর্থাৎ যা কিনা 2,15,000, এই পরিমাণ তরুণ আজকে অনলাইন চ্যাটিং এর মাধ্যমে তাদের যে ইন্টারনেট সুবিধাটুকু, সেই সুবিধাটুকু ব্যবহার করছে। এবং মাত্র 5 ভাগ, মাননীয় স্পিকার, মাত্র 5 ভাগ তরুণ আজকে তাদের এই ইন্টারনেটের সুবিধাটুকু বিভিন্ন খবর এবং গবেষণার কাজে ব্যবহার করছে। এবং আরো দেখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরো একটি গবেষণার খুবই সাম্প্রতিক একটি রিপোর্টে দেখা যায় যে এই 85 ভাগ তরুণের মধ্যে অধিকাংশ তরুণী দিনে 8 ঘন্টা ঘুম, খাওয়া দাওয়া, অন্যান্য কাজ 2 ঘন্টা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বা স্কুলে 6 ঘন্টা, এবং সবচেয়ে মারাত্মক যে দুটি তথ্য সেটি হচ্ছে এই সকল তরুণরা দৈনিক 6 ঘন্টা এই ফেসবুক সংস্কৃতির পিছনে ব্যয় করেন, এবং মাত্র 2 ঘন্টা তারা পড়াশোনা করেন, এবং সেই পড়াশোনাটুকু তাদের আমাদের শিল্প সাহিত্যের বই নিয়ে নয়, তাদের পাঠ্য বই নিয়ে। অর্থাৎ যেই বইটি পড়ে তাদের পরীক্ষায় পাশ করতে হবে সেই বইটুকু পড়েন। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু মাননীয় স্পিকার আজকে প্রমাণিত যে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বহির্মুখ করছে। মাননীয় স্পিকার, আরো কিছু ছোট্ট উদাহরণ দিচ্ছি। আজকে যদি আমরা আমাদের দেশে একটু স্বনামধন্য পত্রিকা প্রথম আলো, এবং একটি টিভি চ্যানেল 21 টেলিভিশন, এবং একটি অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির দিকে লক্ষ্য করি, তারা দেখতে পাবো সেই সব প্রতিষ্ঠানে আজকে ফেসবুক সংস্কৃতিকে ব্যান করা হয়েছে, ফেসবুককে ব্যান করা হয়েছে। অর্থাৎ এই ফেসবুককে ব্যান করার মাধ্যমে প্রমাণ করা হচ্ছে যে এই ফেসবুক আমাদের তরুণদের পড়ালেখা বা তাদের কর্মক্ষেত্রে যে মনোযোগ, সেই মনোযোগ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু প্রমাণিত যে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বহির্মুখ করেছে। মাননীয় স্পিকার, আজকে আবারও আমরা বলতে চাচ্ছি যে ফেসবুক সংস্কৃতি বলতে শুধুমাত্র ফেসবুককে কখনোই বোঝানো হবে না। ফেসবুক সংস্কৃতি এই ফেসবুকের সাথে সংস্কৃতি শব্দটি যুক্ত করার মাধ্যমে এটাই কিন্তু বোঝানো হয় যে ফেসবুক সংস্কৃতির মাধ্যমে অন্যান্য সামাজিক নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে। কাজী মাননীয় স্পিকার, আজকে এই সংসদে এই প্রস্তাবটি প্রমাণিত। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। এবারে এই সংসদে বক্তব্য উপস্থাপন করবে মাননীয় বিরোধী দলীয় উপনেতা আজরাতুল বাশার। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি এই সংসদে উত্থাপিত হয়েছে তা হলো ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বহির্মুখ করেছে। আমি এবং আমার দল তীব্রভাবে প্রস্তাবটির বিরোধিতা করছি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আমার দলীয় মাননীয় নেত্রী তার বক্তব্যের শুরুতেই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত সংজ্ঞাকে চ্যালেঞ্জ করে জানিয়ে গেছেন যে ফেসবুক সংস্কৃতি বলতে আমরা ফেসবুক এবং ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে যে সংস্কৃতি গড়ে ওঠে আমরা সেটাকে বোঝাতে চাইছি। কিন্তু আজকে মাননীয় সরকারি দল ফেসবুক সংস্কৃতি বলতে সামাজিক নেটওয়ার্কিং এর সাথে যুক্ত অন্যান্য ওয়েবসাইটটিকেও এখানে যুক্ত করছেন। এখানে একটা প্রশ্ন এসেই যায়, আজকে আমি যখন বাঙালি সংস্কৃতি নিয়ে কথা বলি সেই সংস্কৃতি কিন্তু বাঙালিদের সংস্কৃতি, শুধুমাত্রই বাঙালিদের সংস্কৃতি। আজকে আমি যখন ইউরোপ আমেরিকা সংস্কৃতি নিয়ে কথা বলি সেই সংস্কৃতি শুধুমাত্রই তাদের সংস্কৃতি। আজকে যদি ফেসবুক সংস্কৃতি বলতে আপনারা সব ধরনের সামাজিক নেটওয়ার্কিংকেই এর আওতায় নিয়ে আসতে চান, তাহলে কেন ফেসবুক শব্দটি এর সাথে যুক্ত করলেন? এটাই কি আপনাদের দুর্বলতার প্রমাণ নয়? আপনারা পরোক্ষভাবে ফেসবুককেই কিন্তু দায়ী করতে চাচ্ছেন আজকে আমাদের তরুণ প্রজন্মের বহির্মুখতার পিছনে। কিন্তু সেই দুর্বলতাকে ঢাকার জন্য যেহেতু আপনাদের বলার মতো আমার মনে হয় তেমন কোনো যুক্তি নেই, তাই আপনারা সেই জন্য ফেসবুক সংস্কৃতি শব্দটিকে একটি ঢাল হিসাবে ব্যবহার করছেন। আমি
আমি কিছুদিন আগে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক প্রথম আলো কর্তৃক একটি শপথ গ্রহণ অভিযান পরিচালনা করা হয়েছিল। সেখানে একজন স্কুল বালিকা তার শপথ বাক্যে লিখেছিল সে নিজে ভালো বই পড়বে এবং তার বন্ধুদেরকে ভালো বই পড়তে উৎসাহিত করবে। এই উক্তিটি থেকে বোঝা যায় আজকে আমাদের তরুণ প্রজন্ম বইয়ের প্রতি কতটা আগ্রহী এবং তারা কতটা। মাননীয় বিরোধী দল উপনেতা মাননীয় মন্ত্রী প্রশ্ন উত্থাপন করছেন। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে যে বাঙালি সংস্কৃতি বলতে কিন্তু শুধু আমরা বাঙালিদের সংস্কৃতিকে বোঝাই না, আমাদের দেশের মধ্যে যে আরো উপজাতিগুলো রয়েছে সেই সকল সংস্কৃতি মিলিয়ে কিন্তু আমরা বাঙালি সংস্কৃতি বলি। কাজেই আমরা বলতে পারি যে ফেসবুক সংস্কৃতি বলতে আমরা সকল সংস্কৃতিকে আমরা কি বোঝাতে পারি না? মাননীয় স্পিকার, আমি অত্যন্ত বিস্মিত। উপজাতিরা কি তাহলে বাঙালি জাতি নয়? তাদের সংস্কৃতি কি আজকে বাঙালি সংস্কৃতির সাথে একাত্ম হতে পারেনি? আমরা কি তাদের এখনো উপজাতি হিসেবে আলাদা একটি জাতি হিসেবে গণ্য করছি? আমি সত্যি লজ্জিত। যা বলছিলাম, আজকে প্রথম আলো কর্তৃক যে শপথ অভিযানটি পরিচালনা করা হয়েছিল সেখানে একজন স্কুল ছাত্রী নিজেই তার বইয়ের প্রতি আগ্রহের কথা প্রকাশ করে সে একটি শপথ লিখেছে। এই যখন আমাদের তরুণদের মানসিকতা, তখন সংসদে এরকম একটি হাস্যকর প্রস্তাব কি করে উত্থাপিত হয় তা আমার বোধগম্য হচ্ছে না। আজকে ফেসবুক সংস্কৃতি তরুণ পাঠক এবং বইয়ের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে। আজকে একটি তড়িৎদ্বার, একটি অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে আমরা যদি কোনো সংযোগ স্থাপন না করি তাহলে সেই তড়িৎদ্বার থেকে যেমন কোনো বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়, ঠিক তেমনি আজকে তরুণ সমাজের মধ্যে সেই বই সম্পর্কিত তথ্যগুলোই আমরা যদি পৌঁছে দিতে না পারি তাহলে তারা কি করে জানবে এই বইটি বর্তমানে বাজারে আছে, কি করে জানবে এই বইটি বর্তমানে সুধী মহলে আলোচিত, আর কি করেই বা তার প্রতি আগ্রহী হবে? প্রশ্ন রেখে গেলাম। আজকের এই যান্ত্রিক যুগে একজন তরুণের পক্ষে এটা খুবই কষ্টকর বইয়ের বাজার ঘুরে ঘুরে বিভিন্ন তার প্রিয় লেখকের বইগুলো ক্রয় করা বা বই সম্পর্কিত তথ্য আদান প্রদান করা। ঠিক এই কাজটি আজকে ফেসবুক সংস্কৃতি করে দিচ্ছে। আজকে সে ঘরে বসে একটি মাউস ক্লিকের মাধ্যমে খুবই অল্প সময়ে এই বর্তমান সময়ে যে বইগুলো আলোচিত সেই সম্পর্কিত তথ্যগুলো পেয়ে যাচ্ছে, এবং শুধু পেয়ে সে বসে থাকছে না, সে যখন সেই বইটি কিনছে এবং বইটির সম্পর্কিত ভালো মন্দ তথ্য তার ফেসবুক স্ট্যাটাসে লিখে রাখছে, সেই স্ট্যাটাস দেখে কিন্তু তার ফ্রেন্ড লিস্টে থাকা সবগুলো বন্ধুই আগ্রহী হচ্ছে সেই বইটির প্রতি। এভাবে জ্যামিতিক হারে বন্ধু থেকে বন্ধুতে ছড়িয়ে পড়ছে এই তথ্যগুলো, এবং আজকে তরুণীরা এভাবেই বইয়ের প্রতি আরো বেশি করে আগ্রহী হচ্ছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে সংবাদপত্রে যখন আমি বিজ্ঞাপন দেখবো একটা বইয়ের, তখন সেটা আমাকে যতটা না আলোড়িত করবে তার চেয়ে বেশি আলোড়িত হবো আমি আমার বন্ধুর কোনো মন্তব্য দ্বারা। ঠিক সেটাই আজকে কিন্তু ফেসবুক সংস্কৃতি করছে। আজকে যখন আমার একজন বন্ধু একটা বই পড়ে, আন্দ্রে গুস্তাভের কোনো একটি বই পড়ে আমাকে বলছে যে এই বইটি আমার খুব ভালো লেগেছে, এই বইয়ের এই চরিত্রটা আমাকে খুব নাড়া দিয়েছে, আমি কিন্তু একজন তরুণ হিসাবে সেই বইটি পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করবো। যা আমাকে একটি সংবাদপত্রের বিজ্ঞাপন আলোড়িত করতে পারে না, ফেসবুক সংস্কৃতি কিন্তু সেখানেই সক্রিয় মাধ্যম হিসেবে কাজ করে। আজকে আমি ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হতে পারছি ফেসবুক সংস্কৃতির মাধ্যমে। আজকে আমি বাংলাদেশে বসে পৃথিবীর অন্য প্রান্তে থাকা একজন তরুণের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারছি, তার সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ হচ্ছে, এবং এই সংস্কৃতি সম্পর্কে জানার যে আগ্রহ সেটা মেটানো সবচেয়ে ভালো প্রক্রিয়াটি হচ্ছে সেই দেশের একটি বই পড়া, যার ফলশ্রুতিতে আজকে আমার হাতে সমরেশ মজুমদার কিংবা বুদ্ধদেব বসুর বইয়ের পাশাপাশি অরুন্ধতী রায়ের বইও শোভা পায়, কারণ আমি সেই দেশের সংস্কৃতিকে জানার জন্য আগ্রহী, এবং যার ফলশ্রুতিতে আমি আমার রুচির আরো পরিমার্জন ঘটাচ্ছি এবং অন্যান্য সংস্কৃতির প্রতি আগ্রহী হচ্ছে। এভাবে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলছে। সুতরাং এই অর্থহীন প্রস্তাবটি কখনোই সংসদে পাশ হওয়া উচিত নয় বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবারে আমরা আমাদের এই ছায়া সংসদে বক্তব্য শুনব সরকার দলের মাননীয় সংসদ সদস্য শাহনিওয়াজ কবিরের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রথমেই আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা হলো ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদেরকে বই বিমুখ করেছে। মাননীয় স্পিকার, আজকে একটি করেছে শব্দ বলে আমার মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবটি উত্থাপন করেছে, আর সেক্ষেত্রে আমরা যখন দেখাচ্ছি করেছে, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যেটি মাধ্যমে এটি সংঘটিত হয়েছে। আর একটি সংস্কৃতি কখনো একদিনে গড়ে ওঠে না বা একদিনে ধ্বংস হয় না, এই কথাটি কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী সে বলে গিয়েছেন মাননীয় স্পিকার। আর তাই মাননীয় স্পিকার, এই যে বই পড়ার যে সংস্কৃতি ছিল আমাদের ভিতর, সেটি কিন্তু একটি দীর্ঘদিনের প্রক্রিয়া ছিল। স্বাধীনতার উত্তর পর থেকে যখন বাংলাদেশে মুক্ত সাহিত্য চর্চা শুরু হয়, তখন থেকে বাঙালিদের কিন্তু সেই জীবনমুখী কালজয়ী উপন্যাস, রূপকথার সেই গল্পগুলো পড়ার সেই আগ্রহটি সৃষ্টি হয়। সেই আগ্রহটি সৃষ্টি হতে হতে সেটি একটা বিশাল চর্চার পর্যায়ে চলে আসার সময় কিন্তু আমরা বইয়ের প্রতি আকৃষ্ট হই। মাননীয় স্পিকার, আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী বিভিন্ন তথ্য এবং উপাত্তের মাধ্যমে প্রমাণ করে গিয়েছেন যে হ্যাঁ, আজকে আমাদের তরুণরা বই বিমুখ হয়েছে। তার আরেক খোলাসাভাবে ব্যাখ্যা করা প্রয়োজন মাননীয় স্পিকার। সেটি হলো এরকম যে সেই সংস্কৃতি যখন আমরা ধারণ এবং বাহন করছি, তখন সেই সংস্কৃতির একটা পর্যায়ে আসলো যে পর্যায়ে কিনা 90-এর দশক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায়, যখন কিনা আমাদের গণতন্ত্রের মুক্তি হলো, এবং যে সময়টা কিনা আমরা আমাদের নিজেদেরকে মুক্তবাজার অর্থনীতি সম্পর্কে ধারণা পেলাম, এবং সেই ধারণা থেকে আমরা কিন্তু অনেকখানি প্রতিযোগিতা বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছি। আর তখনই কিন্তু আমাদের ভিতর যান্ত্রিকতার সৃষ্টি হয়, আর সেই যান্ত্রিকতাই কিন্তু আমাদেরকে ধীরে ধীরে বই থেকে বিমুখ করতে থাকে। এবং সেই বিমুখের একটা পর্যায়ে আসে যখন 1998 সাল, যখন কিনা ফেসবুক সংস্কৃতি আমাদের দেওয়া সংজ্ঞা
মতামতে ফেসবুক সংস্কৃতির প্রথম হাতিয়ারটির আবিষ্কার হয় ইয়াহু মেসেঞ্জার, এবং সেই মেসেঞ্জারের মাধ্যমে থেকে কিন্তু আমাদের সেই ফেসবুক সংস্কৃতির চর্চা শুরু। মাননীয় স্পিকার, বারবার বলছি আমরা, সেই সংস্কৃতি হচ্ছে একটি দীর্ঘদিনের চর্চার বিষয়, আর সেই সময় থেকে চর্চাটা যখন শুরু হয় তখন আমাদের বই থেকে কিন্তু দূরে সরার চর্চাটাও শুরু হয়ে গিয়েছিল, আর সেই চর্চাটির কফিনে শেষ পেরেকটি ঠুকেছিল আমাদের ফেসবুক সংস্কৃতি। বারবার বলছি মাননীয় স্পিকার, আমাদের ফেসবুক সংস্কৃতি, যে সংস্কৃতি কিনা তরুণদেরকে আজকে বহির্মুখ করেছে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের সাংসদের কাছে আমার শেষ প্রশ্ন থেকে যাবে, আজকে তরুণ প্রজন্মের কয়জন শিক্ষার্থী বা কয়জন তরুণ আজকে আমাদের বাংলাদেশের কালজয়ী উপন্যাসগুলোর কথা জানে? কয়জন আজকে কতজন তরুণ আজকে দেবদাসের বই পড়ে তার স্বপ্নের পারুকে বাস্তবে খুঁজতে যায়? না মাননীয় স্পিকার, তা খুঁজতে যায় না মাননীয় স্পিকার, তারা ফেসবুকের সেই নীলাঞ্জনাকে খুঁজতে যায় বা কিংবা ফেসবুকের কোনো সুন্দর গান খুঁজতে যায়। মাননীয় স্পিকার, তাহলে আজকে এই সংসদে যে প্রস্তাবটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই প্রস্তাবটিকে দাঁড়িয়ে কি আমরা আজকে বলতে পারি না যে তরুণরা আজকে থেকে বই বিমুখ হয়ে গেছে? পয়েন্ট উত্থাপন করুন। আপনাদের কথা অনুযায়ী যদি আমাদের তরুণেরা বই বিমুখী হতো, তাহলে টুয়াইলাইট, হ্যারি পটারের মতো বইগুলো রেকর্ড সংখ্যকভাবে বিক্রি হয় কি করে? ধন্যবাদ মাননীয়। আমাদের বই মেলাগুলো এত সফল হয় কি করে বছরের পর বছর ধরে? ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে, আপনার মাননীয় বিরোধী দলের উপনেতাকে আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, আমরা বারবার বলছি এটা আমাদের সংস্কৃতি, আমাদের তরুণরা বই বিমুখ হয়েছে। যেখানটায় বারবার বলছি আমাদের সংস্কৃতি, আমাদের তরুণ, সেখানে টুইলাইট বা হ্যারি পটার কখনোই আমাদের সংস্কৃতির ধারক বা বাহক হতে পারে না। তাই মাননীয় স্পিকার, এই সংস্কৃতি কিন্তু আমাদেরকে বাধ্য করেছে আমাদের বই বিমুখ। তাহলে বাংলাদেশে অনুষ্ঠিত বই মেলায় 18 কোটি টাকার বই কি শুধুমাত্র বৃদ্ধরাই কিনেছিল? ওখানে কোনো তরুণের অংশগ্রহণ কি ছিল না? 18 কোটি টাকার বই, মাননীয় সংসদ সদস্য। 18 কোটি টাকার বই কেনা, মাননীয় স্পিকার, বারবার এই সংসদে আমরা একটি বিষয়কে খুব পরিষ্কারভাবে বলছি, 18 কোটি টাকার বই কেনা আর সেই 18 কোটি টাকার বইটি পড়ে শেষ করা দুটি ভিন্ন কথা। মাননীয় স্পিকার, বই কিনলে যে পড়তে হবে এমন কোনো কথা কিন্তু নেই। আজকে তরুণরা বই কেনে দেখানোর জন্য যে মাননীয় স্পিকার, আজকে আমি বইমেলা থেকে এতগুলো বই কিনেছি মাননীয় স্পিকার, সেই সময়টিতে দাঁড়িয়ে ফেসবুকে তখন তারা স্ট্যাটাস দিচ্ছে মাননীয় স্পিকার আজকে আমার এতগুলো বই আছে এবং এতগুলো আমার সংস্কৃতির ধারক বাহন হিসাবে আমি কাজ করছি। কিন্তু মাননীয় স্পিকার, আসলে সেই বইয়ের অন্তর্নিহিত তাৎপর্য কয়জন পড়ে মাননীয় স্পিকার? সেই জায়গাটিতে আজকে আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে মাননীয় স্পিকার। সেই তাৎপর্য যখন থাকছে না, তখনই আমরা আজকে এই সংসদে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারি মাননীয় স্পিকার, ফেসবুকের মতো সংস্কৃতিগুলো আমাদের তরুণদেরকে আমাদের সংস্কৃতির যে ধারক বাহক বইগুলো সেগুলো থেকে বিমুখ করেছে মাননীয় স্পিকার। আজকে তারা একটি উদাহরণ দিয়ে গেছেন যে আজকে নাকি বালিকা একটি বইয়ের শপথ নিচ্ছে। কেন নিচ্ছে মাননীয় স্পিকার? কেননা তিনি দেখতে পাচ্ছে, সেই বালিকাটি দেখতে পাচ্ছে তার আরো যে তরুণ বন্ধুরা আছে তারা বই থেকে বিমুখ, তাই সে শপথটি নিয়ে বলেছে মাননীয় স্পিকার আরো বই পড়ো। আজকে মাননীয় স্পিকার, এর থেকে প্রমাণ হয় না যে তারা বই বিমুখ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এছাড়াও আমাদের দেশে যদি আমরা সাইবার ক্যাফে বিভিন্ন বাসায় যে ওয়েবসাইট ইন্টারনেট ব্যবহার করা হয় সেগুলোর যদি হিস্ট্রি ঘাটা হয় তাহলে মাননীয় স্পিকার দেখা যাবে সেখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাই বেশি মাননীয় স্পিকার। আজকে ফেসবুকে তারা একটি তথ্য দিয়ে গিয়েছিল এবং সেই তথ্যের আলোকেও কিন্তু আমরা আজকে বলতে পারি যে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদেরকে বই বিমুখ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবারে এই ছায়া সংসদে বক্তব্য প্রদান করবে বিরোধী দলের সংসদ সদস্য এস.এম. সাবিয়া জামান। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা হচ্ছে ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বই বিমুখ করছে। আমি এবং আমার দল এই প্রস্তাবের বিরোধিতা করছি। আমার দলের মাননীয় বিরোধী দলীয় উপনেতা বিভিন্ন যুক্তি ও উদাহরণ প্রয়োগ করে দেখিয়ে দিয়ে গেছেন যে ফেসবুক সংস্কৃতি গ্রহণ করা সত্ত্বেও আমাদের তরুণদের পাঠক সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা বিভিন্ন যুক্তি ও উদাহরণ প্রয়োগ করে দেখিয়ে দিয়ে গেছেন ফেসবুক ব্যবহারকারী তরুণদের বইয়ের প্রতি আগ্রহী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং আমি বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে দেখিয়ে দিয়ে যাব একজন ফেসবুক ব্যবহারকারী তরুণ যদি বইয়ের প্রতি বইবিমুখ হয়েও থাকে তবে এর জন্য কখনোই ফেসবুক দায়ী হতে পারে না। মাননীয় স্পিকার, আজকে আমি আমাদের সম্মানিত সরকারি দলের বক্তাদের বক্তব্য শুনে ব্যক্তিগতভাবে সত্যিই আমি মর্মাহত, কেননা তারা বারবার আমাদের তরুণ প্রজন্মকে বইবিমুখ বলে অবমূল্যায়ন করে যাচ্ছেন। তারুণ্যের ধর্মই হলো সৃষ্টিশীল কোনো বিষয়ের প্রতি আগ্রহী হওয়া, সৃষ্টিশীলতার দিকে ধাবিত হওয়া। সেখানে তরুণেরা বই নামক দুই মল্লাটের মধ্যে আবদ্ধ বিশাল জ্ঞানের ভান্ডার প্রতি অনাগ্রহী, তা আমি এবং আমার দল কোনোভাবেই মেনে নিতে পারছি না। আপনাদের বক্তব্য শুনে বোঝা যাচ্ছে আপনারা বলতে চাচ্ছেন ফেসবুকে আড্ডা গল্পে তরুণরা যে আসক্ত। তাহলে আমি একটি প্রস্তাব দিতেই পারি, বাংলাদেশে যত খেলার মাঠ আছে তাহলে সব বন্ধ করে দিন। খেলার মাঠে তরুণেরা তাদের যে মূল্যবান সময় নষ্ট করছে তারা সেটা বইয়ের পেছনে ব্যয় করবে। ব্যাপারটি চিন্তা করা হাস্যকর। বস্তুত আমাদের বিনোদনের ক্ষেত্রগুলো ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে, তরুণেরা তাই অনেকটা নিরুপায় হয়ে ঝুঁকে পড়ছে ইন্টারনেটে তার বেয়ে আসা ফেসবুকের দিকে। জি, পয়েন্ট অফ ইনফরমেশন বলুন। মাননীয় স্পিকার, খেলার মাঠে যখন তরুণদের বা আমাদের যারা তরুণ রয়েছে তাদের মননশীলতা বা মেধার প্রকাশ পায়, কিন্তু ফেসবুকে কি আদৌ বা ফেসবুক সংস্কৃতির মাধ্যমে তাদের মননশীলতা বা মেধার প্রকাশ পায়? আমি এটা কখনোই বলতে চাচ্ছি না, আমি ওনাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের তরুণদের বিনোদনের প্রয়োজন আছে। আগে যখন তারা মাঠে খেলাধুলা করতো, এখন মাঠঘাট সংকুচিত হওয়ার ফলে তারা সেটা ফেসবুকের পেছনে ব্যয় করছে। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন আমাদের তরুণদের বিনোদনের প্রয়োজন নেই? আমি আমার
বক্তব্যে ফিরে আসছি। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি ফেসবুক শুধু একটি মাধ্যম, অনেকটা আয়নার মতোই। আয়নায় যেমন আমি দাঁড়ালে আমি আমাকেই দেখবো, ঠিক তেমনি ফেসবুক নির্ভর করবে ফেসবুক ব্যবহারকারী একজন তরুণকে বই বিমুখ করবে না বইমুখী করবে, ব্যাপারটি মানসিকতার দৃষ্টিভঙ্গির। মাননীয় স্পিকার, একটি সাদা ক্যানভাসে আপনি যদি কালো বিন্দু দেখেন, আমি দেখবো একরা শুভ্রতা। ফেসবুকের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। সদস্য বিরোধী দলের সরকারের সংসদ সদস্য একজন একটি প্রশ্ন উত্থাপন মাননীয় করতে স্পিকার, কেবল তিনি একটি প্রশ্নের উত্তরে বলে গিয়েছেন যে আমাদের খেলার মাঠে সেখানে বিনোদনের দরকার। মাননীয় স্পিকার, বই কি আমাদেরকে শুধুই বিনোদন দেয়? সেখানে কি কোনো জ্ঞান বা জ্ঞানের পরিস্ফুট কোনো বিকাশ ঘটে না? মাননীয় স্পিকার, প্রশ্ন রয়ে গেল। আমি কিন্তু মাননীয় স্পিকার, উনি ভুল বুঝেছেন আমার বিষয়টা। আমি শুধুই বিনোদনের কথা বলিনি এখানে। যাই হোক মাননীয় স্পিকার, আজকে পাহাড়িরা ভাতকে মাটির নিচে রেখে গাজন প্রক্রিয়ায় মাদক তৈরি করছে বলে কি আমরা প্রধান খাদ্য আমাদের ভাতকে বাদ দিয়ে দিব? কখনোই না। আপনারা যদি বলেন, আপনাদের কথা শুনে মনে হচ্ছে আজকে পাহাড়িরা মাটির নিচে রেখে ভাতকে গাজন প্রক্রিয়ায় মাদক তৈরি করছে বলে কি আপনারা আপনাদের প্রধান খাদ্য ভাতকে বাদ দিয়ে দিয়েছেন? মাননীয় স্পিকার, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক মাননীয় স্পিকার, আজকে অপারেশন থিয়েটারে অজ্ঞান করার কাজে ব্যবহৃত প্রেথিডিন একজন মাদকসেবী যখন ড্রাগ হিসেবে ব্যবহার করে, তখন দোষটা প্রেথিডিনের নাকি ব্যবহারকারীর? প্রশ্ন থেকে গেল আমার সরকারি দলের কাছে। মাননীয় স্পিকার, বই পড়ার অভ্যাসটা মানুষের শৈশব থেকেই গড়ে ওঠে। যদি তাকে পরিবার থেকে বইয়ের প্রতি উৎসাহী করে গড়ে তোলা না হয়, তাহলে আপনি তাকে ফেসবুকের সাথে সম্পৃক্ত করুন আর নাই করুন, সে ঝুঁকে পড়তে পারে FM অথবা টিভি প্রোগ্রামের দিকে। মাননীয় স্পিকার, আমি এক কথাই বলতে চাই, একই ফুল থেকে ভ্রমর যেমন মধু সংগ্রহ করে, তেমনি মাকড়সা সংগ্রহ করে বিষ। মাননীয় স্পিকার, আমার দলের বিরোধী দলীয় নেত্রী প্রথমেই বলে গেছেন, নতুন কিছুকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে, নতুন কিছু গ্রহণ করা শিখতে হবে, নইলে সারা জীবন পিছনেই পড়ে থাকতে হবে। আদিকালের মানুষ বন জঙ্গলে বসবাস করত, ফলমূল খেয়ে জীবন নির্বাহ করত, কিন্তু কালের বিবর্তনে বিজ্ঞানের আশীর্বাদে তারা এখন উন্নত জীবন যাপন করছে। এটা কখনোই সম্ভব হতো না মাননীয় স্পিকার, যদি না তাদের মধ্যে নতুন কিছু গ্রহণ করার মানসিকতা থাকতো। আমি বুঝতে পারছি না সরকারি দলের মধ্যে কেন এই মানসিকতার অভাব। যাই হোক মাননীয় স্পিকার, আপনারা পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, তাহলেই আপনারা উত্তর পেয়ে যাবেন। মাননীয় স্পিকার, আপনারা হয়তো আপনাদের ঘরে এখন দেখা যায় এসি ফ্যান ঘোরাচ্ছেন, তাহলে কেন আপনারা টানা পোড়ার পাখার যুগেই ফিরে যান না? মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি পার্শ্ববর্তী দেশ যে ভারতের কথা বলে গেলাম, আমি সেটা বলছি, তারা এখন নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তিকে সাদরে গ্রহণ করছে। তারা সাবমেরিন প্রযুক্তিও সাদরে গ্রহণ করেছে। এ কারণেই তারা এখন বিজ্ঞান ও প্রযুক্তিকে উন্নত বিশ্বের কাতারে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করছে। অথচ আমাদের সরকারি দল ফেসবুকের মতো প্রযুক্তিকে একটি অনুষঙ্গকে আমাদের মহান সংঘে উপস্থাপন করছে। তাই আমি বলছি, আসুন আর তর্কবিতর্ক না করে জেগে জেগে না ঘুমিয়ে সত্যিকারে জেগে উঠুন এবং আমাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, ফেসবুক সংস্কৃতি কখনোই তরুণদের বই বিমুখতার কারণ হতে পারে না, বরং ফেসবুক সংস্কৃতি বই বিমুখ তরুণদেরকে বইয়ের প্রতি আগ্রহী করছে, বইমুখী করছে, তুলছে। ধন্যবাদ। ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদের বই বিমুখ করছে নাকি করছে না, এই বিষয় নিয়ে আজকের এই সংসদে প্রস্তাবিত যে বিল, সে বিলের আলোকে সরকার এবং বিরোধী দল তাদের বিভিন্ন কথামালা দিয়ে, তাদের যুক্তি দিয়ে, বিভিন্ন উপাত্ত দিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমরা আমাদের আয়োজনের শেষ প্রান্তে আমাদের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের, নবম জাতীয় সংসদের সম্মানিত সর্বকনিষ্ঠ সংসদ সদস্য জনাব জুনাইদ আহমেদ পলক, আমরা তার কাছে শুনবো আমাদের এই তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে তার বক্তব্য। তবে তার পূর্বে আমরা আবারও ফিরে যাই আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতার দিকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি বিরোধী দলীয় নেতা ইফফাত আঞ্জুম আনিকাকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে আবারও ফ্লোর প্রদান করার জন্য। আমি সরাসরি যুক্তি খণ্ডন পর্বে চলে যাচ্ছি। মাননীয় সরকার দলীয় মন্ত্রী যে 6 ঘন্টার পরিসংখ্যান দেখিয়ে গেলেন, অর্থাৎ ফেসবুকে আমাদের তরুণরা আজকে গড়ে 6 ঘন্টা ব্যবহার করছে। মাননীয় মন্ত্রী, আপনি কেমন করে জানলেন যে এই 6 ঘন্টা তারা বই সম্পর্কে তথ্য সংগ্রহ করছে না ফেসবুকের বিভিন্ন বইয়ের ফ্যান ক্লাব থেকে, ফ্যান গ্রুপ থেকে, বিভিন্ন লেখকের ফ্যান গ্রুপ থেকে? কেমন করে আপনি জানলেন যে তারা বই সম্পর্কে তথ্য সংগ্রহ করছে না? কেমন করে আপনি জানলেন যে তারা তাদের ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার সময় তারা তাদের প্রিয় বই নিয়ে আলোচনা করছে না? দেখুন, আপনি আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্য বলে গিয়েছেন যে আজকে বিনোদনের ক্ষেত্রগুলো ক্রমশ সংকুচিত হয়ে আসছে বলে তারা এখন আগে যে সময়টা তারা মাঠে ঘাটে ব্যয় করতো, সেই সময়টা এখন তারা ফেসবুকের পেছনে ব্যয় করছে। আপনাদের বক্তব্য শুনে আজকে মনে হচ্ছে যে তরুণদের শুধু বই এবং শুধুই বই পড়তে হবে, তারা মাঠে খেলতে যেতেও পারবে না, গানও শিখতে পারবে না, তারা নৃত্যও শিখতে পারবে না। কারণ যে সময়টা তারা গান শিখতো, যে সময়টা তারা নৃত্য অনুসরণ করতে ব্যয় করতো, সেই সময়টা তাদেরকে তো বই পড়তে হবে। তাহলে আজকে ব্যক্তিগতভাবে আপনাদের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে আজকে বাসায় যাওয়ার সময় একটা ব্লেন্ডার কিনে নিয়ে যাই। ব্লেন্ডারে ভাত, মাছ, মাংস, ডাল সবকিছু একসাথে ব্লেন্ড করে খেতে হবে, কারণ ভাত চিবিয়ে খাবো, সময় কোথায়, বই পড়তে হবে না? মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য একটি প্রশ্ন করে গিয়েছেন যে কালজয়ী উপন্যাসগুলো আজকে আমাদের তরুণদের কত ভাগ পড়েন। তাহলে মাননীয় সংসদ সদস্য, আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করে যাচ্ছি যে তাহলে আমাদের প্রতি বছর 21শে বইমেলায় এই কালজয়ী উপন্যাসগুলোর নতুন নতুন সংস্করণ কেন বের করা হয়? কেন নতুন নতুন ভাবে বিভিন্ন লেখকদের, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের সমগ্র কেন বের করা হয়? বইমেলায় আজকে এই বছর 2009 সালে বইমেলায়
কোটি টাকার বই বিক্রি হয়েছে। আপনারা কি বলতে চান সমস্ত বই আমাদের বৃদ্ধরাই কিনেছে, শিশুরা কিনেছে, আমাদের তরুণরা বই কেনেনি? এই বিপুল পরিমাণ পাঠক্রেতা যে সমাগম হয় আমাদের বইমেলায়, তার অধিকাংশ যে আমাদের তরুণ, সেটা প্রমাণ পত্রপত্রিকা খুললেই পাওয়া যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। আমরা সবশেষে বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ মাহমুদুল হাসানের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবারও এই সংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমিও সরাসরি যুক্তি খণ্ডন পর্বে যেতে চাচ্ছি, কারণ আমাদের বিরোধী দল থেকে এমন কিছু যুক্তি উত্থাপন করা হয়েছে যা তাদের নিজেদের কথার সাথে অনেক ক্ষেত্রে মিলে না। যেমন ওনারা প্রথমে বলে গিয়েছেন যে মেলার কথা, আমাদের দেশে অনেক অহরহ মেলা হচ্ছে, সেই মেলাগুলোতে বইয়ের কাটতে অনেক বেশি। কিন্তু আমি আপনাদের একটি উদাহরণ দেখিয়ে যেতে চাই যে বাংলাদেশের খ্যাতিমান একটি স্কুলের নাম মণিপুর হাই স্কুল, যেখানে 10,000 বইয়ের একটি লাইব্রেরি আছে, কিন্তু সেই লাইব্রেরির বঙ্কিমচন্দ্রের রচনাবলী বইয়ের যে সেলফটা আছে সেটার তালা এখনো পর্যন্ত গত 5 বছরও খোলা হয়নি। তাহলে কি আমরা বুঝতে পারি না যে বইয়ের কাটতি বাড়লেই বই পড়া বাড়ছে না? মাননীয় স্পিকার, বাঙালি জাতীয়তাবাদের কথা উনি বলে গিয়েছেন। বাঙালি জাতীয়তাবাদের মধ্যে উনি আমাদের বলেছেন যে লজ্জাবোধ করছেন যে আমরা বাঙালি জাতীয়তাবাদের মধ্যে উপজাতিদের মনে করছি না, কিন্তু মাননীয় স্পিকার, আমরা সবসময় আমাদের বাঙালি জাতীয়তাবাদের মধ্যে আমাদের উপজাতীয়দের অন্তর্ভুক্ত করতে চাই এবং মনে করি তারা আমাদের বাঙালি জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত, কিন্তু তারাই তাদের বক্তব্যে দেখিয়ে যাচ্ছেন যে বাঙালি জাতীয়তাবাদ, তাদের বক্তব্যে যে ওনারা দেখিয়েছেন যে ফেসবুকের সাথে অন্যান্য সামাজিক সম্পর্ক স্থাপনকারী নেটওয়ার্কগুলোর কোনো সম্পর্ক নেই, কিন্তু তাহলে কি দেখা যাচ্ছে না যে ওনারাই আসলে ক্ষেত্র বিশেষে বাঙালি জাতীয়তাবাদ থেকে উপজাতীয়দের আলাদা করে দিচ্ছেন? মাননীয় স্পিকার, উনি একজন শিশুর বালিকার কথা বলে গিয়েছেন যে বই কেনার শপথ করেছিল। তাহলে আমরা কি বুঝতে পারি না, যেটা আমাদের দলের মাননীয় সংসদ সদস্য বলে গিয়েছিলেন যে বই কেনার শপথ সে কারণেই নিয়েছে যে সে তাদের যে তার থেকে বয়সে বড় যে তরুণদের কথা, যে সংজ্ঞানটা আমরা করে গিয়েছি একটা নির্দিষ্ট বয়সের কথা, তারা বই কিনছে না, সেটাই কি আমি বই কিনছে না, সেই জন্যই কি সে শপথ নিচ্ছে না যে আমি বই কিনবো? কারণ আমার বড় ভাই বোনেরা বা আমার যারা অগ্রজ আছে তারা আজকে বই বিমুখ হয়ে যাচ্ছে, তার পিতামাতা তাকে সে কারণেই সেখানে উদ্বুদ্ধ করছে যে তুমি বই কেনো। তারপর উনি বলে গিয়েছেন যে বড় বড় লেখকদের, উনি বলে গিয়েছেন এপার বাংলা ওপার বাংলার অনেক কথা, যেমন বলে গিয়েছেন উনি কয়েকজন পশ্চিম বাংলার ভারতীয় লেখকের কথা বলে গিয়েছেন যাদের বই আমাদের তরুণ প্রজন্মের কাছে আছে। কিন্তু আমি একটা উদাহরণ তথ্য ওনাদের কাছে দিতে চাই যে সমরেশ মজুমদারের 2005 সালে প্রকাশিত বাঙালির নষ্টামি বইতে উনি দেখিয়েছেন এপার বাংলা ওপার বাংলায় বইয়ের কাটতি, ভালো লেখকদের বইয়ের কাটতি ছাড়া নতুন লেখকদের বইয়ের কাটতি হয় না, যেখানে ওনারা বারবার বলে গিয়েছেন যে তরুণ প্রজন্মের লেখকরা অনেক উদ্বুদ্ধ হচ্ছে বই কেনার জন্য। কিন্তু তিনি কেন এই কথাটা বলে গেলেন যে তাহলে সমরেশ মজুমদার কি মিথ্যা কথা বলেন যে তরুণ লেখকদের বই কেনা হচ্ছে না? উনি আরো বলে গিয়েছেন প্যাথিডিনের কথা, যে প্যাথিডিন যে নেয় এটা কি তার দোষ নাকি প্যাথিডিনের দোষ? মাননীয় স্পিকার, আমরা আমাদের প্রস্তাবে কখনোই বুঝিয়ে যাইনি যে ফেসবুক যারা ব্যবহার করে তাদের দোষ। ফেসবুকের কারণে আমাদের তরুণ সমাজ বই বিমুখ হচ্ছে কিনা এটা আজকে আমাদের প্রস্তাবের বিষয়, আলোচনার বিষয়। প্যাথিডিন বা ফেসবুকের কারণে ফেসবুক ব্যবহারকারীরা যে বই বিমুখে চলে যাচ্ছে সেটা বিষয় না। প্রক্ষান্তরে ওনারা কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে আসলে ফেসবুক আমাদের তরুণদের বই বিমুখ করছে, যেমন তার প্যাথিডিন আমাদের তরুণদের আসক্ত করছে। ফেসবুক সংস্কৃতির কথা ওনারা বলে গিয়েছেন, ওনারা ফেসবুক সংস্কৃতিকে ফেসবুককে অন্তর্ভুক্ত করতে চান, কিন্তু ফেসবুকের সাথে অন্য সম্পর্কযুক্ত যে কথাগুলো সেগুলো নেটওয়ার্কগুলো সেগুলোর কথা ওনারা বলতে চান না। কিন্তু পরিসংখ্যান দেখতে গেলে আমরা দেখতে পাবো যে সব কয়টা সামাজিক নেটওয়ার্কিং যে সাইটগুলো আছে সেগুলো সব কয়টাই এর সাথে সম্পৃক্ত এবং সেগুলো সব কয়টাই আমাদের তরুণদের নতুন বই পড়তে বা নতুন বইয়ের জন্য তারা যে আলোচনা করে সেগুলো তাদের শো অফের জন্য ইউজ করা হয়, তাদের বিনোদনের জন্য ইউজ করা হয়, তাদের আপডেটিং এর জন্য ইউজ করা হয়। কখনো বইয়ের কথা বেশি ইউজ করা, বইয়ের কথা পড়ার জন্য বা বইয়ের প্রতি আকর্ষিত করার জন্য বলা হয় না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে। তার বক্তব্যের মধ্যে দিয়ে আজকের এই অধিবেশনের আমরা সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। তবে আমাদের যেহেতু এটি একটি প্রতিযোগিতা, সম্মানিত বিচারক মণ্ডলী, সুদক্ষ বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য করছেন এবং সেই বিচার কার্যের ফাঁকে আমি এবং আমাদের সাথে তরুণ সংসদ সদস্য রয়েছেন জুনাইদ আহমেদ পলক, আমরা দুটি কথা বলছি। আমরা দেখেছি যে যখন সরকারি দল তাদের প্রস্তাবটি উত্থাপন করতে আসে ফেসবুক সংস্কৃতি নিয়ে এবং এটি তরুণদের বই বিমুখ করেছে কিনা নাকি করেনি সে বিষয়ে তারা যখন এর পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করে তখন তারা অনলাইন ওয়েবসাইট ইন্টারনেট এগুলিকে ফেসবুকের আওতাভুক্ত করেছে। তারা বলেছে যে আমাদের তরুণরা মাত্র 2 ঘন্টা তাদের যে মূল যে পাঠ্যপুস্তক সেই পুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত থাকছে, বাকি 6 ঘন্টা থেকে বেশি সময় তারা অন্য অর্থাৎ ফেসবুক সহ অন্য এই ওয়েবসাইট বা অন্য বিষয়ের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রেখে তাদের মূল যে পড়াশোনা তার থেকে তারা সরে আসছে। তারা একটা যান্ত্রিকতার বিষয় হিসাবে ফেসবুককে আখ্যায়িত করেছে। বলে যে কতজন সেই কালজয়ী উপন্যাস জানে আমাদের সেই ফেসবুকে, নাকি সেই ফেসবুকে গিয়ে তারা অন্য কিছু খোঁজ করে। আমাদের সংসদ সদস্য
সরকারি দলে তিনি বলেছেন। অন্য কিছু বলতে আমি এখানে আজকের এই আসরের সংসদে বলতে চাচ্ছি না। তিনি কি বুঝিয়েছেন সেটা আমরা তার কাছ থেকে জেনে নিব। ফেসবুকের মাধ্যমে মনে হয় মনের মানুষের কথা হয়তো বলেছেন তিনি। কতজন মনের মানুষের কথা মানুষ খোঁজেন সেটি বলেছেন। তিনি আরেকটি কথা অভিযোগ করেছেন, আমাদের তরুণরা নাকি এখন বই কিনে স্মার্টনেসের জন্য তারা কতখানি পড়ে সেটি কিন্তু গবেষণা করতে হবে, এবং সেই গবেষণা দায়িত্ব সরকারি দলেরই। সরকারি দল গবেষণা করে পরবর্তীতে আমাদের জানাবে যে এই তরুণরা কতজন বই পড়ে। অন্যদিকে হোলি ক্রস কলেজ যখন তাদের বক্তব্য দিতে এসে চ্যালেঞ্জ দিয়ে তাদের বক্তব্য ছড়ে দিয়েছে, তারা বলেছে যে আমরা 21-এর বইমেলার দিকে যদি তাকাই, আমরা আমাদের বিভিন্ন সময় বর্ষাকালীন বা শীতকালীন বিভিন্ন বই উৎসবের দিকে তাকাই, তাহলে এই যে কত পরিমাণে বই বিক্রি হচ্ছে এবং এই বইয়ের ক্রেতা যে দিনে দিনে বাড়ছে, সেই বাড়ার কারণের জন্য আমরা কিভাবে বলি যে আমাদের এই ফেসবুক সংস্কৃতি আমাদের তরুণদেরকে সংস্কৃতি বিমুখ করছে। এবং তারা প্রশ্ন ছুড়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র তাহলে সারা দেশে যে একটি প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামগুলি তারা কেন করছে? আজকের বইমেলা শুধুমাত্র বইমেলার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই বইমেলাকে তারা উৎসব হচ্ছে বলে তারা উল্লেখ করেছে। তারা বলেছে যে আমি আজকে আমার এই সংস্কৃতির এই যুগে এখানে বসে আমি একটা বন্ধুর সাথে বন্ধুত্ব করতে বসে, সেই ইউরোপ আমেরিকায় যেখানেই থাকুক না কেন তার সাথে আমি আমার সখ্যতা গড়ে তুলতে পারছি, কিন্তু সেখানে আমাদের অসুবিধা কোথায়? তারা খেলার মাঠের অভাবের কারণের জন্য অনেকে হয়তো সেটিতে ব্যস্ত হতে পারে বলে তারা জানিয়েছে। আমরা উভয় দলের বক্তাদের বক্তব্য শুনেছি। আমরা এবারে বক্তব্য শুনবো এবারকার নবম জাতীয় সংসদের সংসদ সদস্য, তরুণ সংসদ সদস্য, যিনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য, প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য জনাব জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে তার কথা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আজকের ইয়ুথ পার্লামেন্টে কথা বলার সুযোগ প্রদান করার জন্য। আজকে সরকারি দলের তাদের যুক্তি উপস্থাপন করেছে প্রস্তাবটি পাশ করানোর জন্য। পাশাপাশি ঢাকা কমার্স কলেজের বিরোধিতা করে বিরোধী দল হলি ক্রস কলেজ তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করেছে ফেসবুক সংস্কৃতিকে রক্ষা করেও কিভাবে আর কি তরুণ সমাজকে বইয়ের প্রতি আকৃষ্ট করা যায়। উভয়ের সরকারি দল এবং বিরোধী দলের যুক্তিপূর্ণ আলোচনায় আমরা যেটুকু উপলব্ধি করতে পেরেছি সেটি হচ্ছে, আমি মনে করি যে গণতন্ত্র মানে হচ্ছে আমি তোমার মত যদি গ্রহণ করতে নাও পারি, কিন্তু তোমার মতামত প্রকাশের অধিকার আদায়ের জন্য আমি আমার জীবন দিতে পারি। তো আজকে আমাদের এই তরুণ বিতার্কিকদের বিতর্ক, সংসদীয় ধারায় যে বিতর্ক আজকে আমরা উপভোগ করলাম, আমি মনে করি যে আমাদের ঠিক একইভাবে সমাজে যেভাবে ফেসবুকের সংস্কৃতি তৈরি হয়েছে, আমাদের আজকে কিন্তু বই বিক্রি যে কথা বিরোধী দল থেকে বলা হয়েছে, একটাবার কি বিরোধী দলের নেতারা চিন্তা করেছেন যে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, কিন্তু এখন সেটি বেড়ে কিন্তু দ্বিগুণ হয়েছে 15 কোটি। তার মানে শুধুমাত্র বই বিক্রির পরিমাণ দেখে আমাদের কিন্তু জনসংখ্যা তরুণ সমাজেরও বৃদ্ধি হয়েছে। আজকে আপনারা যে সংজ্ঞা দিয়েছেন যে 15 থেকে 26, আমিও আপনাদের বয়সের কাছাকাছি তরুণ, তো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আপনাদের যে বই বিক্রির যে বিষয়টি রয়েছে সেই বিক্রির সাথে আমাদের কিন্তু তরুণ সমাজ বাংলাদেশ 3.5 কোটি। এই 3.5 কোটি তরুণ যাদের বয়স এই যে 16 থেকে 26, তাদের কি আমরা বেশিরভাগ সংখ্যায় কি বই পড়ার দিকে আগ্রহী করতে পারছি? আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের ফেসবুকের সাথে যেন টেক্সট বুক সম্পৃক্ত থাকে। অবশ্যই আমরা তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চাই। আজকে গ্লোবালাইজেশনের যুগে অবশ্যই আমরা ফেসবুককে বাদ দিয়ে আমাদের তরুণ সমাজকে চিন্তা করতে পারবো না। বিরোধী দলের এই যুক্তির সাথে আমি একমত হয়ে সরকারি দলের প্রতিও আমি আহ্বান জানাবো। আজকে যুব ও ক্রীড়ামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন যে খেলার মাঠের অভাবে আজকে আমরা ফেসবুকে চলে যাচ্ছি বিরোধী দলের কথায়, তাহলে আমরা কি আমাদের মাননীয় যুব ও ক্রীড়ামন্ত্রীর কাছে আশা করতে পারি না যে আমাদের তরুণ সমাজের জন্য দেশের প্রত্যেকটি বিদ্যালয়ে খেলার মাঠ তৈরি করা হোক? তো সেই ক্ষেত্রে আমি বিরোধী দলের সাথে আমার একাত্মতা ঘোষণা করে সরকারি দলের কাছে প্রার্থনা করব, অবশ্যই আমাদের তরুণ সমাজকে 4 দেয়ালে আমরা বন্দী করতে চাই না। আমাদের দেশের 3.5 কোটি যুব সমাজ তরুণ সম্প্রদায়কে আমরা উন্মুক্ত পরিবেশে খোলা মনের তরুণ সমাজ হিসেবে গড়ে তুলতে চাই, তবে অবশ্যই তাতে তথ্য প্রযুক্তি নির্ভর, তথ্য প্রযুক্তিতে উন্নত আধুনিক তরুণ সমাজ আমরা দেখতে চাই, যে তরুণ সমাজ বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে তৈরি করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব জুনায়েদ আহমেদ পলককে তার বক্তব্যের জন্য। তিনি ফেসবুকের সাথে টেক্সট বুককে সম্পৃক্ত করার কথা বলেছেন। আমরা অবশ্যই ফেসবুকের সাথে টেক্সট বুকের একটা অন্তর্ভুক্তি চাই। আমরা গণতন্ত্র মানি, মতামত মানি, সেটিও তিনি বলেছেন এবং সেটিও আমরা চাই।
আমরা যখন কবর কবিতার সেই কথাটি মনে পড়ে, কবর স্মৃতির জন্য কয়েকটি মৃত্যুর স্বাক্ষর, শোক জর্জরিত বর্ষিয়ান ব্যক্তির শোকগাথা কবর কবিতা, হতাশার দীপক রাগিনী, এই কবিতাটি ভেসে উঠেছে হৃদয় নিংড়ানো এক দাদুর সেই পুঞ্জীভূত বিভিন্ন অনুভূতি। তখন কিন্তু আমরা আমাদের নিজস্ব সংস্কৃতির কথা মনে পড়ে যায়, আমরা আমাদের সেই পুরনো দিকে ফিরে যাই। আবার ঠিক এই সময় বসে আমরা যখন একটা SMS দিয়ে আমার বন্ধুকে, আমার স্বজনকে একটা বিশেষ সংবাদ আমরা প্রেরণ করতে পারি, একটা সুসংবাদ এবং দুঃসংবাদ প্রেরণ করতে পারি, ফেসবুকের মাধ্যমে আমরা যখন একে অপরের সাথে মত বিনিময় করতে পারি, তখন আবার আমার ফেসবুকের দিকে আমরা ঝুঁকে পড়ি। তবে আমরা যেটি বলেছেন মাননীয় সংসদ সদস্য, ফেসবুক এবং টেক্সট বুক দুটার একত্রে একটা সম্মিলন কিন্তু আমরা সেটা চাই, এবং সেই সম্মিলনের প্রত্যাশায় আজকের বিতর্কিকা যে বক্তব্য দিয়েছে সেটি আমরা আশা করব আমাদের যে তরুণ সমাজ রয়েছে সেই তরুণ সমাজ সেভাবে তাদের ফেসবুকের ব্যবহার করবে, সাথে সাথে তাদের টেক্সট বুককে তারা তাদের বিভিন্ন কার্যক্রমে নিজের মেধা মননের জন্য সেটুকুকে তারা কাজে লাগাবে। আমরা আমাদের যেটি চিরাচরিত পন্থা, সেই পন্থা অনুযায়ী আমরা আমাদের বিতর্কের ফলাফল ঘোষণা করতে হয়। একটা স্নায়ুচাপের বিতর্ক ছিল, অত্যন্ত কম নম্বরের ব্যবধানে আমরা একটি দলকে আজকে বিজয় করতে হচ্ছে, কম নম্বর, খুবই কম। এবং যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য, দুটি দলই অত্যন্ত যথোপযুক্ত নম্বর পেয়েছে, যে কারণে পরবর্তী রাউন্ডে দুটি দলই চলে আসবে। তবে কম নম্বরের ব্যবধানের কারণ জন্য একটি দলকে আমরা হয়তো আজকে জয়ী ঘোষণা করব। আমরা উভয় দলের বক্তাদের বক্তব্য আলোতে সম্মানিত বিচারক মণ্ডলী যে রায় দিয়েছেন, সে রায়ে আজকে আমরা জানতে চাইব আজকের এই হাউজের কাছে, এই ছায়া সংসদের এই পার্লামেন্টের এই আসরে, যে যারা এর পক্ষে রয়েছে তারা হ্যাঁ বলুন, যারা এর পক্ষে রয়েছেন তারা হ্যাঁ বলুন, যারা পক্ষে রয়েছেন তারা হ্যাঁ বলুন, এবং যারা এর বিপক্ষে রয়েছেন তারা না বলুন, তারা না বলুন, তারা না বলুন। আমরা আমাদের আজকের এই সম্মানিত বিচারক মণ্ডলীর যে রায়, সেখানে দেখতে পাচ্ছি যে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে, না যুক্ত, এবং সেই কারণেই আমরা আজকের প্রতিযোগিতায় বিরোধী দল হোলি ক্রস কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের তারুণ্যের সংলাপ খ্যাত বিএসবি ক্যামব্রিয়ান ইউথ পার্লামেন্টে বিতর্ক প্রতিযোগিতাটি দেখলেন, তাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো ছায়া সংসদ এখানেই শেষ করছি। বিশ্বাস মেলে অনেক কিছু, তর্কে বহুদূর, যুক্তির আলোতে জীবনের ভালোতে নতুন প্রজন্ম তুলবে সুর। আমাদের মূল মন্ত্র চাই সবকিছুতেই গণতন্ত্র।